নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প হারায় খুঁজি, কলমের ইমিতা কর। অবশেষে একটা অভিশপ্ত দিনের শেষে রাতের বিছানায় শুয়ে মৈত্রী অর্ণবের সাথে সহজভাবে কথা বলল। এতক্ষণে সে যেন স্বাভাবিক ছন্দে ফিরেছে। আজ দুপুরের বিচিত্র অভিজ্ঞতার কথা সবিস্তারে বলল। অর্ণব শিউরে উঠল। মৈত্রীর মনের অবস্থা সে আন্দাজ করতে পারছে। মৈত্রীকে বোঝানোর চেষ্টা করল। মৈত্রী, একটা কথা মনে রেখো, পৃথিবীতে সবাই তোমার বিপক্ষে গেল, আমি তোমার পাশে আজীবন থাকব। তোমার প্রতি অন্যায় আমি কিছুতেই মেনে নেব না। তবে আরও একটা কথা খুব সত্যি যে তিন্নি আমার মেয়ে, তাই তাকে আমি শাসন করতে পারি, শাস্তি দিতে পারি, কিন্তু দূরে সরিয়ে দায়িত্ব মুক্ত হতে পারি না। মৈত্রী অভিমানে ঠোঁট ফোলান। আমি কি কখনো তোমাকে সে কথা বলেছি? সেই 3 বছর বয়স থেকে তিন্নি এ বাড়িতে আসছে। তোমার কি কখনো আমার ব্যবহারে তেমন কিছু মনে হয়েছে? তুমি আমার মেয়েকে দেখবে, আমি তোমার মেয়েকে দেখবো, এমনটাই তো কথা ছিল। কিন্তু তিন্নির বড় হওয়ার সাথে সাথে কেন যেমন পাল্টে গেল। মেঘা কিন্তু কখনো তোমাকে অসম্মান করে না। খুব মন দিয়ে কথাগুলো শুনে অর্ণব সিলিংয়ের দিকে তাকিয়ে কি যেন ভাবে। তারপর বলল, আমার কি মনে হয় যেন মৈত্রী, চুমকি যদি সেদিন বিয়ে করে নিত ভালো হতো। তিন্নি তাহলে তোমার কাছে বড় হতো। আমি নিশ্চিত তাহলে ওর সঠিক সহবত শিক্ষা হতো, এত জটিলতার সৃষ্টি হতো না। চুমকির প্রভাবে ও এরকম বেপরোয়া হয়ে উঠেছে। তিন্নির ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা হয়। পড়াশোনার প্রতিও আজকাল মন নেই, রেজাল্ট একদম ভালো হচ্ছে না। অথচ চুমকিকে কিছু বলার উপায়ও নেই। মৈত্রী নিজে একজন মা, তাই ভালোই বুঝতে পারছে অর্ণবের ভয় অমূলক নয়। কিন্তু মৈত্রীর মনের মধ্যে মেঘাকে নিয়েও দুশ্চিন্তা ক্রমশ দানা বাঁধছে। 18 পেরোতেই মেঘার মধ্যে এমন একটা পরিবর্তন লক্ষ্য করেছে, অথচ অর্ণবকে সে কথা জানাতে কোথায় যেন সংকোচ হচ্ছে। অর্ণব তার একান্ত নিজের মানুষ ঠিকই, কিন্তু মেঘার বাবার নয়। মেঘার বাবার হলে হয়তো মৈত্রী অনেক আগেই আলোচনা করত। কিন্তু আজ সত্যিটা বলতে কোথায় যেন আটকাচ্ছে। কিভাবে বলবে যে সেই মেঘার মধ্যে স্বার্থপরতা ক্রমশ প্রকট হয়ে উঠেছে। সে যেন নিজেকে ছাড়া কাউকে নিয়ে এতটুকু বিচলিত নয়। এমনকি সেই দলে তার মা পর্যন্ত সামিল হয়েছে। কি ভাবছো মৈত্রী? ঠিক বলেছি কিনা বলো? মৈত্রী মাথা নাড়ায়। তারপর বলল, আমি কি ওকে সুশিক্ষা দিতে পারতাম? হয়তো নয়। এ কথা বলছো কেন? কি জানি। আচ্ছা, তুমি মেঘার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করছো? মেঘা তো আমার কাছে আসতেই চায় না, কি লক্ষ্য করব? মেঘাকে আজকাল কেমন যেন বদলে যেতে দেখছি। কীরকম? মেঘা ইদানিং যেন কারোর কথা ভাবে না, এমনকি আমার কথাও না, শুধু নিজেকে নিয়ে ভাবে। নিজের কেরিয়ার, স্বপ্ন এসব নিয়ে মেতে থাকে। আমি ওর মধ্যে ওর বাবার ছায়া যেন স্পষ্ট দেখতে পাচ্ছি, তাই খুব ভয় করে। নিজেকে নিয়ে ভাবাটাই তো এই বয়সে দরকার। মৈত্রী মন দিয়ে পড়াশোনা করছে, তারপরেও তোমার চিন্তা হচ্ছে? মৈত্রী চুপ করে যায়। সে বুঝতে পারে মেঘার পরিবর্তনের কথা অর্ণবের পক্ষে বোঝা সম্ভব নয়। আসলে পুরো বিষয়টা বোঝাতে গেলে যে ঘটনাগুলো বলা উচিত ছিল, সেগুলো অর্ণবকে মৈত্রী বলতে পারল না। নিজের হাতে বানানো মাটির মূর্তির খুঁতগুলো নিজের মুখে আর কতটা বা অন্য কাউকে বলা যায়। অগত্যা সে অন্য প্রসঙ্গ উত্থাপন করল। আচ্ছা শোনো, তিন্নিকে ভালো করে বুঝিয়ে বলেছ তো এমন কাণ্ড যেন সে আর না করে? অর্ণবের মুখ থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বলেছি তো, তিনি যে এত বোকা আমি কোনোদিনও ভাবিনি। ডান হাতের কবজিটা এমনভাবে কেটেছে যে দাগটা থেকেই যাবে। আমি ভাবছি পারল কী করে। আবার ভাবছি এত বড় ঘটনার পরেও ওকে বললাম এই বাড়িতে যেন না আসে। আবার কিছু করে বসবে না তো? সবসময় এত টেনশন নিয়ে কি বেঁচে থাকা যায় মৈত্রী? মৈত্রী এই প্রশ্নের উত্তরে কি জবাব দেবে ভেবে পেল না। কিন্তু অর্ণবের অপত্য স্নেহ দেখে সে মুগ্ধ হলো। মৈত্রীর মনে পড়ছে ইন্দ্রর কথা। ইন্দ্র একদিন কত সহজে 1 বছরের মেয়ে আর তাকে ছেড়ে চলে গিয়েছিল। অথচ অর্ণব কোনো অবস্থাতেই তার মেয়ের দায় এড়াতে পারছে না। এখানেই হয়তো ইন্দ্রর সাথে অর্ণবের পার্থক্য। দিন শেষে এই অনুভূতিটাই মৈত্রীর পরম প্রাপ্তি মনে হলো।
সব জটিলতা যেন নিমেষে উধাও হয়ে যায়। মনে হলো ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন। যাই হোক, পরের দিনটা মৈত্রীর জীবনে এক বিশেষ গুরুত্বপূর্ণ দিন। মেঘার কলেজের প্রথম দিন। অনেক সংশয়, অনেক বাধা কাটিয়ে শেষ পর্যন্ত মেঘার ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস শুরু হলো। কিন্তু মৈত্রী লক্ষ্য করলো তার নিজের মধ্যে আজ সেই প্রবল আনন্দের অনুভূতিটা কিছুতেই হচ্ছে না। মেঘার গত কয়েকদিনের ব্যবহার তাকে যেন বদলে দিয়েছে। তাছাড়া সে এখন বুঝতে পেরেছে মেঘা নিজে ইঞ্জিনিয়ার হতে চায় না। কোথায় যেন অর্ণবের এতগুলো টাকা অযথা খরচ করার জন্য মৈত্রীর আফসোস হচ্ছে। সে ভেবে রেখেছিল প্রথম দিন মেঘাকে পৌঁছে দিয়ে আসবে, কিন্তু আজ আর তার ইচ্ছে করল না। মেঘা অবশ্য মা যাচ্ছে না বলে বিন্দুমাত্র বিচলিত নয়। সে দিব্যি খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছিল, মৈত্রী আটকালো। মেঘা প্রথম দিন সকলের আশীর্বাদ নিয়ে যেতে হয়। ঠাকুর প্রণাম করে, বাবাকে প্রণাম করে। মেঘার মুখে সামান্য হলো বিরক্তির ছায়া পড়ল। ব্যাগ রেখে সে ঘরে ঢুকল। কয়েক মিনিট পর বেরিয়ে এসে মৈত্রীকে প্রণাম করলো, তারপর আর মুহূর্ত অপেক্ষা না করে রওনা দিল। মেঘা চলে যাওয়ার আধা ঘন্টা পর অর্ণব কাজে বের হলো। মৈত্রী বাড়িতে একা। নানা রকম চিন্তা তার মাথায় চলছে। চারদিকে যেন জট পাকিয়ে যাচ্ছে। একদিক খুলতে গেলে অন্য দিক জট পাকিয়ে যাচ্ছে। মৈত্রীর এখন যে কোন একটা কাজের খুব দরকার, তাহলে সে একদিক থেকে অন্তত অর্ণবের কিছুটা নিশ্চিন্ত করতে পারত। এই ৪৪ বছর বয়সে কি কাজ দেবে তাকে? কিন্তু এইভাবে একটা মানুষের ওপর সব ভার চাপিয়ে দিয়ে বসে থাকাটা আর বোধহয় উচিত হবে না। অর্ণবের সাথে বিয়ের পর সে কাজ করতে চেয়েছিল, কিন্তু পরিস্থিতি তখন অন্যরকম ছিল। মেঘাকে একা হাতে মানুষ করতে হয়েছে। প্রায় দিনই তিন্নি চলে আসছো। দুটো বাচ্চাকে দেখাশোনা, বাড়ির সমস্ত কাজ একা হাতে সামলে বাইরে যাওয়ার আর কোনো সুযোগ ছিল না। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। মেঘা বড় হয়েছে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, কলেজ যাচ্ছে, বাড়ির সব কাজ সামলে মৈত্রীর হাতে এখন অনেক সময় থাকে। মৈত্রী ভাবতে থাকে কি কাজ করা যায়, কার থেকে সাহায্য পাওয়া যায়। এসব ভাবনার মাঝে মৈত্রীর ফোনটা বেজে উঠল। মৈত্রী দেখলো দেবস্মিতার ফোন। বেশ অবাক হলো। কাল সকালেই তো 1 ঘন্টার ওপর কথা হলো। মৈত্রী ভেবে রেখেছে দিন 10 পর একবার দেবুকে ফোন করে গল্প করবে। যাই হোক, মৈত্রী ফোনটা ধরে বলল, দেবু বল, তুই বাড়িতে কি একা আছিস? মেঘা আজ কলেজ চলে গেছে? মৈত্রী অবাক হয়ে বলল, বেরিয়ে গেছে কেন রে? আরে মেঘা কাল রাতে প্রায় 10:30 আমাকে ফোন করেছিল। মৈত্রীর বুকের ভেতরটা ধড়াস করে উঠল। তোকে নম্বর কোথায় পেলে? আমি তো দিইনি। বললো তোর মোবাইল থেকে নিয়েছে। কি বলল? দেবস্মিতা একটু থেমে আমতা করে বলল, ওর বাবার কথা বলে বলল, আন্টি আঙ্কেলকে একটু ফোনটা দেবে, আঙ্কেল তো ভাবাতে কাজ করে, আমার বাবাও করতো, তাই একটু জিজ্ঞেস করতাম। আমি তখন কি করি বল, বাধ্য হয়ে ওকে ফোনটা দিলাম। মৈত্রী সারা শরীরে প্রবল একটা কাঁপুনি অনুভব করছে। হাত পায়ের পাতা ক্রমশ ঠান্ডা হয়ে আসছে, জিভ জড়িয়ে যাচ্ছে। খুব কষ্ট করে বলল, কি বলল? ওর বাবার নাম বললো, কোন ইয়ারে ভাবাতে কাজ করেছে, আগে কোথায় করেছে, কোন ইয়ারে নিরুদ্দেশ হয়েছে, সব বললো। তারপর আমার ফোনে ওর বাবার ছবিটা পাঠিয়ে দিল। অমিতকে চেনে কিনা, এখন কোনো খবর জানে কিনা জিজ্ঞেস করলো। ও হ্যাঁ, আরও বললো নাকি গুগল সার্চ করে একই নামের এক সায়েন্টিস্টের সন্ধান পেয়েছে, কিন্তু তার ছবি নাকি কোথাও দেওয়া নেই। অথচ তিনিও নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে রিসার্চ করছেন এবং ইংল্যান্ডের সাউদাম্পটন ইউনিভার্সিটি পড়াচ্ছেন। তার নাকি প্রচুর নিজের লেখা বই রয়েছে। মৈত্রীর মাথা ঘুরছে। মুহূর্তে চারপাশ যেন অন্ধকার হয়ে এসছে। কোনো রকমে বললেন, তোর হাজব্যান্ড কি বললেন, চেনেন? মেঘাকে কিছু বলেনি, আমি ইশারা করে বারণ করে দিয়েছিলাম, শুধু বলেছে এখন মনে পড়ছে না, ভেবে বলবো। তাই মেঘা বারবার অনুরোধ করছিল মনে করার জন্য। গুগল সার্চ করে তখনই দেখতে বলছিল, আবার আজ রাতে ফোন করবে বলল। কিন্তু তুই মনে হচ্ছে কিছু জানিস না, মেঘা কি তোকে লুকিয়ে আমায় ফোন করেছে? হ্যাঁ, এখন রাখছি রে, পরে ফোন করব। আর শোন না, আসল কথাটাই তো বলা হলো না। মৈত্রীর শরীর অবশ্যই আসছে, চারদিক দুলে উঠছে। ওদিকে দেবস্মিতা বলে চলেছে, এই মৈত্রী কথা বলছিস না কেন, কি হলো? আর শোন না, অমিত ইন্দ্রদাকে খুব ভালো করে চেনে, সেই ভাবাতে কাজ করার সময় থেকেই চিনত, এখনও মাঝে মাঝে কথা হয়। মৈত্রীর কানে শেষ কথাগুলো পৌঁছালো না কিনা বোঝা গেল না,
তার হাত থেকে ফোনটা ছিটকে পড়েছে খানিক দূরে। অবসন্ন মৈত্রী শুয়ে পড়েছে বিছানায়। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।